সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। কেন সালাউদ্দিন আহমেদকে বাদ দিলেন তারেক রহমান? যেই অপরাধে মন্ত্রণালয় হারালেন প্রভাবশালী এই মন্ত্রী। দর্শক, এবার নেপথ্যে বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তথ্য। পতন হবে আপনার বাংলার মাটি। দেশের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার ভরকেন্দ্র কখন কিভাবে পাল্টে যায় তা সাধারণ মানুষের চোখের আড়ালেই ঘটে। রাজনীতির মঞ্চে যিনি আজ প্রবল পরাক্রমশালী, কাল তিনি পরিণত হতে পারেন ক্ষমতাহীন এক সাধারণ দর্শকে। ঠিক এমনই এক অভাবনীয় রুদ্ধশ্বাস এবং রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গলি শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণ। যে মানুষটি সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যার কথা এবং আচরণে মনে হতো তিনি কেবল স্বরাষ্ট্রমন্ত্রী নন বরং অলিখিত প্রধানমন্ত্রী, সেই সালাউদ্দিন আহমেদকেই হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো হট সিট থেকে সরিয়ে দেয়া হলো। চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তার জায়গায় নিয়ে আসা হলো পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনিকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর অনেকেই ধরে নিয়েছিলেন বিএনপিতে তারেক রহমানের পর সালাউদ্দিন আহমেদই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাহলে কি এমন ঘটল যে রাতারাতি তার ডানা ছেড়ে দেয়া হলো? কেন তাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অর্থাৎ এলজিআরডি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হলো? এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে সে সুবীর ভৌমিক ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সংস্কার হবে, সংস্কার আমাদের 800,000-এর সংস্থান বিয়কল আছে, সবকিছু নির্ভর করে। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন যা পুরো রাষ্ট্রের নিরাপত্তার ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল ভূরাজনৈতিক সমীকরণটা। 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই, ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ টাইমিং, বা রাজনীতি হলো সঠিক সময়ের খেলা। সালাউদ্দিন আহমেদের এই পতনের পটভূমি তৈরি হয়েছিল দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার থেকেই। মির্জা ফখরুল যেহেতু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই একটি পদ শূন্য হয়ে যায়। আর ঠিক এই শূন্য স্থানটিকেই দাবার নিখুঁত চাল হিসেবে ব্যবহার করলেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে, আর তার ছেড়ে দেওয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এনির কাঁধে। সাধারণ মানুষের চোখে এটি একটি রুটিন রদবদল বা দপ্তর পুনর্বন্টন মনে হলেও যারা রাজনীতির ভেতরের খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে কোনো সাধারণ বদলি নয়। এটি হলো সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত শাস্তি। পলিটিক্যাল টার্মে এটাকে বলা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমোশন বা প্রশাসনিক পদাবনতি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে খোদ বিএনপির ভেতরেই এক ধরনের চাপা ক্ষোভ বা হতাশা ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী এবং বর্ষিয়ান নেতা, যারা চরম দুঃসময়ে রাজপথে লাঠিপেটা খেয়ে দলের হাল ধরে রেখেছিলেন, তারা যখন কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই উপহার দেয়াটা তৃণমূলের অনেকেই মেনে নিতে পারেননি। তারপরও দেশবাসীর একটি প্রত্যাশা ছিল যে হয়তো তিনি তার প্রজ্ঞা দিয়ে এই পদের মর্যাদা রক্ষা করবেন। কিন্তু বাস্তবে কি ঘটল? বিগত 6 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হওয়া তো দূরের কথা, বরং সবকিছু যেন খাদের কিনারায় চলে গেল। দায়িত্ব নেবার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে দেওয়া। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজের তালিকা প্রস্তুত করতে।
মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনাও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। মিডিয়ার সামনে বড় বড় গলায় বলা হয়েছিল, চাঁদাবাজ যত প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না, কিন্তু ফলাফল পুরোপুরি শূন্য। কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রমাণ হয়ে যায় যে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো ছিল স্রেফ আইওয়াশ বা লোক দেখানো ফাঁকা আওয়াজ। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি প্রথম থেকেই বলে আসছিলেন সালাউদ্দিন আহমেদ এস আলম গ্রুপের সাথে যুক্ত এবং তিনি এস আলম গ্রুপের সকল অবৈধ লেনদেন এবং তার কোম্পানিগুলোর দেখাশোনা করছেন। এটি ছিল একটি মারাত্মক অভিযোগ। আর এরপর এই ধারণাটিকেই দেশব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছে। আর এরপর থেকেই সালাউদ্দিন আহমেদের ইমেজ সারা দেশব্যাপী কমতে শুরু করে। অর্থাৎ তার এই পদত্যাগের পেছনে এবং ব্যর্থ প্রমাণ করার পেছনে নাসির উদ্দিন পাটোয়ারির একটি বড় ভূমিকা রয়েছে। নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অ্যানি ভাই, উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে, কত প্রকার কিভাবে করা যায়। ওনারা দিছে সালাউদ্দিন কাজ করে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হয়ে যায়। দুনিয়াটা খুব অদ্ভুত জায়গা, যে কাজ করে ও পায় না। আর সেই সাথে ভূমিকা রয়েছে এস আলম গ্রুপের কেলেঙ্কারি। অন্যদিকে তার সন্তানকে বিসিবির পরিচালক হিসেবে বসানোর বিষয়টিও অনেক বেশি সমালোচিত হয়েছে। তবে সালাউদ্দিন আহমেদের পতনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। তুমি রয়ের লোকের পায়ে ধরে বলো নাই, সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে। 5 আগস্টের পর যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় তার অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন, যা রীতিমতো পারমাণবিক বোমার মতো আঘাত এনেছে। সুবীর ভৌমিক তার ভিডিওতে সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন। তিনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই কেন? বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে ভারতের সীমানায় পেলেই শেষ করে দিবে। কিন্তু এই ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি, কারণ ভারতের সাংবাদিককে বিশ্বাস করা মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। সালাউদ্দিন আহমেদ কিছুদিন আগেই ভারত বিরোধী কিছু কথা বলেছিলেন, আর এতেই ভারতের গায়ে বড় ধরনের আঘাত লেগেছে। আর তাই ভারত তাদের সাংবাদিকদেরকে এই নেতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এই সাংবাদিকের অভিযোগগুলো স্রেফ অনুমান ভিত্তিক। এটির বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সালাউদ্দিন আহমেদ যখন ভারতের বিপক্ষে কথা বলেছেন, তখনই ভারতের এই সাংবাদিকরা তার উপর চড়াও হয়েছে। সালাউদ্দিন আহমেদকে সরানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে একটি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে নতুন এই বাংলাদেশে রাজনীতি হবে পারফরম্যান্স বেসড বা কর্মভিত্তিক। তিনি নির্বাচনের আগে এবং পরে অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, তিনি সকল মন্ত্রণালয় এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফরম্যান্স করছেন তার রিয়েল টাইম ডেটা তার কাছে যাচ্ছে। তারেক রহমান বুঝিয়ে দিলেন, দলে কেউ অপরিহার্য নয়। ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদের পতন তারই সবচেয়ে বড় দৃষ্টান্ত। অর্থাৎ তারেক রহমান নিজের মন্ত্রীদের মধ্যেই একটি স্পষ্টতা এবং সততা দেখতে চাচ্ছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই ভয়ঙ্কর পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, চাঁদাবাজি সিন্ডিকেট ঘুরিয়ে দেওয়া এবং দেশের সার্বভৌমত্বকে বিদেশি গোয়েন্দাদের প্রভাবমুক্ত রাখা, এনিকে এখন এই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর বিষয়ে আপনার মতামত কি? তারেক রহমান আসলেই কি এই কাজটিকে ঠিক করেছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কার পাওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।